শুনেছি এই মানবলোকের সব থেকে বড় লোভ ও নেশা অর্থ প্রাচুর্য। তবে কিছু মানুষ ব্যতিক্রম আছে। কেউ ভালোবাসা লোভী, কেউ স্বার্থ লোভী, কেউ বা কারো সংস্পর্শের লাভও নেশায় জর্জরিত। তবে এদের থেকেও কি কেউ ব্যতিক্রম আছে? হ্যাঁ আছে। মানুষরূপী এক পিশাচ, যার লোভ ও নেশা ঘ্রাণ। কি হলো, অবাক হলেন? ভাবছেন ঘ্রাণের লোভ বা নেশা কি করে থাকে? বিশ্বাস করুন, আমি মিথ্যা বলছি না। আছে তো এই নেশা, রক্তের ঘ্রাণের। কে সে জানেন? ওই যে চার দেওয়ালের মাঝে বসে থাকা লোকটি, তার নাম টমাস একুইশন। যার নেশা হচ্ছে মানুষের রক্তের ঘ্রাণ, আর লোভ মানব দেহের সবচেয়ে আকর্ষণীয় অংশ। বুঝতে পারেননি? তবে নিজ চোখেই দেখে নিন। ঘরের এক কোণে মাথা নিচু করে বসে আছে টমাস। এবার মাথা তুলে তাকালো। ঠোঁটে খেলা করছে বিভ্রম হাসি। কি নিষ্পাপ মুখশ্রী! তবে তার কাজকর্ম কিন্তু মোটেও নিষ্পাপ নয়। সে হিংস্র থেকে হিংস্রতর কার্যক্রমে আসক্ত। তবে তার এই নিষ্পাপ মুখ দেখে কেউ ঘুণাক্ষরেও বুঝতে পারে না এই সরল রূপের পেছনে কোনো পিশাচের বসবাস। টমাস উঠে দাঁড়ালো। তার পরনে সাদা রঙের এপ্রন, যা অবশ্য এই মুহূর্তে কোনো দিক দিয়ে শুভ্রতার উজ্জ্বলতার প্রকাশ করছে না। এই মুহূর্তে তাতে লেপ্টে আছে টমাসের সবচেয়ে প্রিয় জিনিস, রক্ত। এক 8 বছর বয়সী বাচ্চা ছেলের রক্ত। ঠোঁট দুটোকে পাউট করে অ্যাপ্রনে থাকা রক্তগুলো এমনভাবে ঝাড়তে লাগলো যেন খুব অপছন্দের কিছু লেগে গেছে। অথচ এটা তো তার নেশা। অ্যাপ্রনের পকেটে 2 হাত গুজে খুশিতে ঠোঁট টিপে হাসল। খুশি হবে না কেন? আজ তার নিজস্ব জগতে আরও এক জোড়া প্রিয় জিনিস যুক্ত হবে যে। বাচ্চা ছেলেটির নীল রঙা এক জোড়া চোখ। ইস, কি সুন্দর! অ্যাপ্রনের পকেট থেকে সেই নীল রঙা চোখ দুটি বের করে উঁচু করে ধরল। যত দেখে ততই দেখতে ইচ্ছে করে। কি আছে এই চোখে গুলোতে? এত কেন ভালো লাগছে তার? টমাস যত্ন সহকারে চুমু খেলো কারো উপরে ফেলা চোখ দুটির দিকে। কোনোভাবেই মন ভরছে না তার। সিঁড়ি বেয়ে নেমে গেল নিজের স্বপ্নের জগতে, অ্যাকুইনাস ওয়ার্ল্ডে। কালো রঙের পর্দা ছড়িয়ে প্রবেশ করলো কক্ষে, যেখানে লাল রঙের ড্রিম লাইট জ্বলছে। লাল রঙের মৃদু আলোতে গোটা ঘরের কাচের তৈরি বক্স শেলফে থাকা নানান রঙের চোখগুলো আরো ভয়ঙ্কর দেখাচ্ছে। যেন এই জ্বলন্ত চোখগুলো তার দিকেই তাকিয়ে আছে। কোনো সাধারণ মানুষ যদি এখানে থাকতো, কোনো সন্দেহ ছাড়া সে এই মুহূর্তে জ্ঞান হারিয়ে নিচে পড়ে যেত। কিন্তু টমাস তো উপভোগ করে। এই রং বেরঙের চোখগুলো তার ভালো থাকার ঔষধ। এই সৌন্দর্যময় দৃষ্টিগুলোতে সে মুগ্ধ হয়। তাই তো নিজের ভালো লাগা জিনিসগুলো নিজের কাছে নিয়ে আসে, জায়গা দেয় তার অ্যাকুইনাস ওয়ার্ল্ডে। হাতে থাকা নীলরঙা চোখ দুটি সারি অনুযায়ী ফর্মালডিহাইড যোগে আবৃত কাচের পাত্রে রাখল। মিষ্টি করে হাসল মৃদু। সদ্য তুলে আনা চোখ দুটির দিকে তাকিয়ে হাসি হাসি মুখ করে বলল, ভয় পেও না একদম। এই দেখো তো তোমার কত বন্ধু। এবার তোমার মতো আমার বন্ধু, আর আমার বন্ধু মানে তোমারও বন্ধু। বুঝতে পেরেছো? বন্ধু? হ্যাঁ বন্ধু, এরাই টমাসের বন্ধু। টমাস মন ভরে সেলফে থাকা 13 জোড়া চোখের সাথে কথা বলল। আজ সে কিভাবে এই নীল চোখের সন্ধান পেল সেই গল্প শোনাতে লাগলো। তোমরা জানো তোমাদের বন্ধুকে আমি কোথায় পেয়েছি? দাঁড়াও বলছি। আয়েশ করে চেয়ারে বসলো টমাস। অ্যাপ্রনে লেগে থাকা তাজা রক্তের ঘ্রাণ নিয়ে বলতে শুরু করলো। একে তোমাদের সাথে এখানে যুক্ত করতে আমার তেমন অসুবিধা হয়নি। তোমাদের এই বন্ধুটি তোমাদের মতো দুষ্টু না। এই তো 4 দিন আগেই প্লে গ্রাউন্ডে খেলছিল ডরি। আবার নজরে পড়লো তার নীল চোখ।
এতটাই মুগ্ধ হলাম যে সেদিন রাতে আর ঘুমোতেই পারিনি। তাই তো পরের দিন থেকে ভাব জমাতে শুরু করলাম। ছেলেটা খুব ভালো। তাই তো 3 দিনের মাথায় ঘুরতে যাওয়ার বাহানায় বাহানায় নিয়ে আসতে পারলাম এখানে। একটু বলে থামলো টোমাস, যেন তার অভিমান হয়েছে। আবারও উঠে দাঁড়ালো, বিপরীত দিকে পা বাড়ালো। ওইদিকে একটি কাচের সেলফ, যেখানে তাকে তাকে লাল রক্তের তরল পদার্থের আবৃত সাদা কাচের বোতলগুলো সাজানো। এবার পালা তাদের সাথে কথা বলা। রাগ করো না, আরো 4টি বোতল যুক্ত হবে তো তোমাদের সাথে। এবার 62 বোতল পূর্ণ হবে। আর এক সেকেন্ড দেরি করলো না টোমাস, বোতলগুলো আনতে হবে তো। সাথে খিদেও পেয়েছে তার, রান্নাও তো করতে হবে, তাই না? আজ অনেক দিন পর স্পেশাল স্টক রান্না করবে সে। এই ভেবে ভেবেই চলে আসলো তার অপারেশন থিয়েটারের সামনে। ভাবার কিছু নেই, এখানে চিকিৎসা করা হয় না, বরং নিহত করা হয়। অপারেশন থিয়েটার তো টোমাস নিজেই নাম দিয়েছে। সার্জিক্যাল টেবিলে পড়ে আছে ডেরিক নামক বাচ্চা ছেলেটির দেহ, যে কিনা বিশ্বাস করেই টোমাসের সাথে এসেছিল। টোমাস একটি সেলফে ছুরি নিয়ে ডেরিকের দেহটার সামনে দাঁড়ালো, তার ঠোঁটে মিষ্টি হাসি বিরাজমান। ডেরিকের দেহটা একটানে নিচে ফেলে নিজেও হাঁটু গেড়ে বসে ফেলল টোমাস। কুটুলি হেসে এক কোপে আলাদা করে দিল ডেরিকের মাথাটাতে হাতে নিয়ে তাচ্ছিল্য চু চু শব্দ করলো, ফিসফিস করে বলল, আই লাভ ব্রেড ফ্রাইড। এই বলে ছুরি চালালো মাথাটার মাঝ বরাবর। নিমিষেই দুভাগ হয়ে গড়িয়ে পড়ল মগজ। আলতো হাতে তুলে নিয়ে প্লেটে রাখলো টোমাস। ছুরি চালালো নিথর দেহটির সর্বাঙ্গে, যত্ন সহকারে আলাদা করলো মাংসগুলো। হৃৎপিণ্ডটা চপিং ব্লেডের উপরে রেখে ছোট ছোট টুকরো করলো। এবার এগুলো রান্নার জন্য প্রস্তুত। টমাসের অপছন্দ মোটেও পছন্দ না, কিন্তু সে কি জানে তার মস্তিষ্ক আবর্জনা দিয়ে ভরাট। মুহূর্তেই সবটা পরিষ্কার করে টুকরো করা মাংস ও হৃৎপিণ্ড নিয়ে চলে এলো রান্নাঘরে। বাড়তি অংশগুলো নিজের প্রিয় মাস্টিফ জাতের কুকুরটিকে দিল। তার সাথে সাথে আজ ম্যাস্কেরও খাবারটাও জমবে। ফিরে আসলো রান্নাঘরে, অল্প সময়ের মধ্যে তৈরি করে নিল সুস্বাদু খাবার। তার রান্না দেখেই বোঝা যাচ্ছে সে রান্নায় কতটা পারদর্শী। প্রতিটা পদ দেখতে খুবই লোভনীয়। নিজের শরীর থেকে এখনো অ্যাপ্রন খুলেনি টোমাস, সেটা পরে খেতে বসলো। এক এক করে স্বাদ নিয়ে খাচ্ছে সে, যেন অমৃত খাচ্ছে। তার কাছে তো আবার এটাই স্পেশাল খাবার। হঠাৎ থেমে গেল টোমাস, সাথে বাঁকা হাসল। উড ইউ লাইক টু টেস্ট ইট? ইটস রিয়েলি ডেলিশিয়াস। চীনের রাজধানী বেইজিং শহর, যা চীনের উত্তর অঞ্চলে অবস্থিত। শীতকালে তাপমাত্রা শূন্যের নিচে নামে যায়। তাই তো শরীরে কার্ডিগান জড়িয়ে রাতের শহর দেখতে বেরিয়েছে আমেরিকান মডেল লুনিসা সার্থী। কাজের সূত্রে আজকেই আমেরিকা থেকে চীনের বেইজিংয়ে এসেছে সে। রিজেন্ট বেইজিং হোটেলে উঠেছে আপাতত। অডি Q3 গাড়িতে চেপে এগিয়ে যাচ্ছে হুয়াইহাই পার্কের দিকে। তার সাথে আছে তার আরও 3জন বন্ধু, রিদম, জনস আর এনা। মূলত এক ঢিলে দু পাখি মারতেই এখানে আসা তাদের। প্রথমে লুনিসাস সিও অ্যান্ড সাইন ব্যান্ডের সাথে কোলাবোরেশন, আর দ্বিতীয়ত সাথে ভ্যাকেশন। 4 জন আলাদা দেশের হওয়া সত্ত্বেও তাদের একটা গভীর বন্ধুত্ব দেখে সবাই হিংসে করে তাদের বিশ্ববিদ্যালয়ের বাকিরা। করবেই না কেন? তাদের সফলতা, গভীর বন্ধুত্ব আর এত সুখ কারোই সহ্য হয় না। আচ্ছা, তারা কি আদৌ সুখী? জনস ও এনা আমেরিকার, রিদম বাংলাদেশি, আর লুনিসার মা আমেরিকান, তবে বাবা বাংলাদেশি। সেই হিসেবে সেও বাংলাদেশি। ড্রাইভিং সিটের পাশে বসেছে রিদম, পেছনে জনস আর এনা, আর একদম পেছনে পুরো সিটটা দখল করে বসে আছে লুনিসা। সবাই যেখানে হই হুল্লোড়ে ব্যস্ত, লুনিসা সেখানে কানে হেডফোন গুঁজে তার প্রিয় সিঙ্গারের গান শুনছে। এতে অবশ্য বাকিরা বিরক্ত। তারা এখন ঘুরতে যাচ্ছে, রাতের বেঞ্জিং উপভোগ করবে বলে, আর এই মেয়ে তার নিজের দুনিয়ায়। জনস এবার বিরক্ত নিয়ে লুনিসার হেডফোনটা টান দিয়ে খুলে ফেলল।
আচানক নিজের প্লে লিস্টে বাজতে থাকা ওয়েন্টার বিয়ার গানটা কর্ণচ্যুত হতেই চোখ খুলল লুনিসা। কপালে ভাঁজ পড়ে তার। কিছু বলতেই যাবে তার আগে রিদম বিরক্ত নিয়ে বলে, তুই এখন বলবি আমার প্রিয় গানটা বাজছিল, বাট ইউ ডোন্ট কেয়ার। আমরা সবাই মজা করছি আর তুই কিসের মরার মতো বসে বসে গান শুনছিস? লুনিসা দীর্ঘশ্বাস ফেলে। এই ছেলে মেয়েগুলো আমায় একা থাকতেই দেয় না। এখানে আমি এসেছি কাজে আর এরা চলে এসেছে ভেকেশনে। অদ্ভুত। হ্যাঁ, আমরা জানি আমরা অদ্ভুত, আর আমাদের দলে তুইও আছিস। এনার কথা শুনে সবাই হেসে দেয়। লুনিসাও মৃদু হাসে। জনস হেডফোনটা নিজের কাছে রেখে সবাইকে উদ্দেশ্য করে বলে, ধুর, চল কোনো গেম খেলি। জনসের কথায় সায় জানায় রিদম আর এনা। লুনিসা শুধু শুনছে তাদের কথা। এনা উৎসুক কণ্ঠে বলে উঠল, ট্রুথ অ্যান্ড ডেয়ার গেম খেলি চল। লুনিসা ভ্রু কুঁচকায়। আমি এসব খেলবো না। রিদম লুনিসার কথা গুরুত্ব না দিয়ে গা ছাড়া ভাব নিয়ে বলল, তোর কথা শুনবে কে? খেলতে হবে। লুনিসা আবার কিছু বলতে যাবে তার আগেই থামিয়ে দিল জনস। তোর কথা তোর কাছে রাখ লিসা, তোকে খেলতেই হবে। রিদম এনা দুজনেই সায় জানায় জনসকে। লুনিসা বিরক্তকর নিঃশ্বাস ফেলে গা ছেড়ে বলল, তোরা আমায় শান্তি দিবি না? লুনিসার কথায় তিনজনই উচ্চ শব্দে বলে উঠল, না। লুনিসা নিজের কান চেপে ধরল, দাঁতে দাঁত চেপে বলল, তোরা আমার পিছু ছাড়বি কবে? ডিসগাস্টিং। লুনিসার কথা ভেঙিয়ে এনা পুনরাবৃত্তি করে বলে, ডিসগাস্টিং টু ইউ। লুনিসা ভেবেই পায় না এই মানুষগুলো কি দিয়ে তৈরি। সে যতটা রাগী, যেদিক গম্ভীর, এনা পুরোটাই উল্টো। তাদের জন্য তাকে না চাইতেও হই হুল্লোড় হয়ে মত্ত থাকতে হয়। এত এত কথা শোনার পরও এরা কিচ্ছু ছাড়ে না। মাঝে মাঝে এটাও ভাবে লুনিসা, এই বন্ধুত্ব টান কি সব সময় থাকবে? ভয় হয় তার, হারিয়ে ফেলার ভয়। তাই তো নিজের অনুভূতিগুলো প্রকাশ করতে চায় না লুনিসা। কিন্তু এদের যন্ত্রণায় কি আর উপায় আছে? শিউ অ্যান্ড সাইন্ট একটি ব্র্যান্ড যা পোশাক আর পারফিউমের জন্য বিখ্যাত। নামি দামি মডেল অ্যাক্টরদের সাথে লেনদেন তাদের। শিউ অ্যান্ড সাইনের মূল ব্রাঞ্চ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়ার্কিংটনে। এছাড়াও প্যারিসে তাদের ব্রাঞ্চ কার্যরত। শিউ অ্যান্ড শাইনের বিস্তারিত বাড়ানোর উদ্দেশ্যেই চায়নাতে নতুন করে ব্রাঞ্চ ওপেন করছে ব্র্যান্ডের শিউলের চাইনিজ ছান। অবশ্য পুরো দায়িত্ব দেওয়া হয়েছে তার ছোট ছেলে এরিক শানকে। আর তার সিদ্ধান্ত অনুযায়ী আমেরিকান নিউ মডেল লুনিসা সার্থীকে মডেল হিসেবে আনা হয়েছে। আপাতত শিউ অ্যান্ড শাইন কোম্পানির সামনে দাঁড়িয়ে আছে কোম্পানি থেকে পাঠানো মার্সিডিজ গাড়ি, যার ভেতরে বসে পুরো ভবনটা পর্যবেক্ষণ করছে লুনিসা। এর আগেও কম বেশি অনেক কাজ করেছে সে, তবে এই প্রথম এত বড় একটি ব্রাঞ্চের সাথে কাজ করার সুযোগ পেয়েছে। গাড়ি থেকে নামলো লুনিসা। তার সাথে বের হলো একজন মধ্যবয়স্ক নারী, যার নাম সুনি। এরিক নিজেই সুনিকে পাঠিয়েছে লুলিসাকে নিয়ে আসার জন্য। তার পরনে ব্রাউন কালার শার্ট আর সাদা রঙের ফর্মাল প্যান্ট। পিঠ ছড়িয়ে আছে হালকা ব্রাউনের ব্ল্যাক মিশ্রণ করা চুলগুলো। চোখে সানগ্লাস। শীতের দিন হলেও রোদের তীব্রতা মোটামুটি রয়েছে। চোখ থেকে সানগ্লাসটি খুলে উপরে তাকালো। বড় বড় অক্ষরের লেখাটি ঠোঁট নাড়িয়ে আওড়ালো, সিউ অ্যান্ড শাইন, দি ক্যারাস অফ এনচেন্টমেন্ট। এক চিলতে হাসির ঝলক দেখা গেল লুনিসার ঠোঁটে। মুহূর্তেই তা মিলিয়েও গেল। চুলগুলো পেছনের দিকে ঠেলে পা বাড়ালো ভেতরে যাওয়ার উদ্দেশ্যে। পেছনে পেছনে সুনিও আসলো। পথ দেখিয়ে পৌঁছে দেওয়ার দায়িত্ব তো তাকেই দেওয়া হয়েছে। সুনিকে দিক নির্দেশনা অনুযায়ী লুসিনা পৌঁছালো এরিক শানের কেবিনের সামনে। সুনি প্রথমে এরিকের কেবিনে প্রবেশ করলো। মনোযোগ দিয়ে তাকে সাজিয়ে রাখা পারফিউমের বোতলগুলো পর্যবেক্ষণ করছে এরিক। বোতলের কাজ ও রঙের এক আলাদা অ্যাস্থেটিক ভাবই আছে। তাহলে ঘ্রাণগুলো কেমন হবে? প্রশ্ন চেপে রেখেই সুনি পেছনে ঘুরে দাঁড়িয়ে থাকা এরিককে উদ্দেশ্য করে বলল। এরিক থমথমে গলায় সামনের দিকে তাকিয়ে জবাব দিল, আসতে বলো। সুনি বেরিয়ে যায়। সাথে সাথে ব্লক হিলের করা খটখট শব্দ করে ভেতরে আসে
লুনিসা। এরিক এখনো আগের ন্যায় দাঁড়িয়ে আছে। লুনিসা মাথা উঁচু করে মৃদু হেসে বলল, হ্যালো মিস্টার এরিকসন, আই এম লুনিসা সার্থী। সাদা রঙের শার্টের হাতা ফোল্ড করতে করতে এরিক এবার লুনিসার দিকে তাকালো। ঠোঁটের কোণে মুচকি হাসি এনে বলল, নাইস টু মিট ইউ লুনিসা। এরিককে দেখে রীতিমতো তবদা খেয়ে দাঁড়িয়ে আছে লুনিসা। এই লোকটাকে কোনো মতেই আশা করেনি সে। এক দৃষ্টিতে এরিকের দিকে তাকিয়ে নামটা আবার আওড়ালো। এরিকসন শান। এরিক নিজের চেয়ারে বসলো। স্মিত হেসে লুনিসার দিকে তাকালো। নিজের ভেতরে থাকা প্রশ্ন আর অবাক হওয়া বিষয়টা দমিয়ে রেখে মুখোমুখি বসলো লুনিসা। চিনতে পেরেছো নিশ্চয়ই? লুনিসা এরিকের দিকে স্বাভাবিকভাবে তাকায়। এই ছেলেটাকে সে চিনবে না? সে কেন? গোটা জর্জ টাউন বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ছেলে মেয়ে তাকে চিনে। আর লুনিসা একটু ভালো করেই আড়ালে দীর্ঘশ্বাস ফেলে স্মিত হাসলো। লুনিসা উত্তর দিল, হ্যাঁ। এরিক ড্রয়ার থেকে একটি ফাইল বের করে লুনিসার দিকেই এগিয়ে দিল। জর্জ টাউনে থাকাকালীন এক অনুষ্ঠানে তোমার র্যাম্প ওয়াক দেখেছিলাম। দেখেই ভেবেছিলাম তুমি প্রফেশনাল। এই কোম্পানি আমার বাবার, তবে আপাতত দায়িত্ব আমার হাতে। আর যখন মডেল সিলেক্টের কাজ আমার হাতে দেওয়া হয়, প্রথমেই আমার তোমার কথা মনে আসে। লুনিসা জবাব দেয় না। সে ফাইলের দিকে তাকিয়ে আছে। অজানা অস্বস্তিতে ভুগছে সে। যে ছেলেটাকে একটা সময় ভালো লাগতো, সেই ছেলেটির সামনেই আজ সে বসে আছে, তাও আবার দুটি বছর পর এসে। সে যখন প্রথম বর্ষে ভর্তি হলো তখন এরিক মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিশনের শিক্ষার্থী। দুজনই ইকোনমিক্সের স্টুডেন্ট ছিল। কলেজের এক প্রজেক্টের উপর গ্রুপ ওয়ার্ক ছিল, যেখানে সিনিয়র ও জুনিয়রদের নিয়ে একটি প্রেজেন্টেশন সাবমিট করতে হতো। আর ভাগ্যবশত এরিকের টিমে লুনিসার জায়গা হয়। 1.5 মাস একসাথে কাজ করে সফলভাবে প্রেজেন্টেশন তৈরি করেছিল তারা। লুনিসার অবচেতন মনে কখন এই শান নামক তীক্ষ্ণ বুদ্ধিবৃত্তের ছেলেটার জন্য অনুভূতি সৃষ্টি হয়, তবে তাদের সাক্ষাৎকাল ছিল অল্প সময়ের জন্য। সে কঠোর ব্যক্তিত্ব সম্পন্ন, সে বলেই নিজের অনুভূতি জানাতে পারেনি শানকে। আর না পারবে। লুনিসার অতীতের ভাবনা ভাঙে এরিকের গম্ভীর কণ্ঠস্বরে। আর ইউ ওকে? লুনিসা ফাইলটি খুলে লেখাগুলো পড়তে লাগলো, সাথে মৃদু মাথা নাড়ল, যার মানে সে ঠিক আছে। কন্ট্রাক্ট পেপারে সব কিছু ঠিকঠাক আছে। ফাইলটা আবার টেবিলে রাখলো। এরিক কলম এগিয়ে দিল। সাইন করে দাও। আর আগামী বুধবার তোমার প্রথম ফটোশুট, আর সুনি তোমাকে গাইড করবে। লুনিসা ভদ্রতার খাতিরে হাসলো। কলমটা নিয়ে সাইন করলো পেপারে। আগামী 1 বছরের জন্য শিউ অ্যান্ড সাইন ব্র্যান্ডের মূল মডেল সে। ফাইলটা এরিকের দিকে এগিয়ে দিয়ে লুনিসা দাম্ভিকতা নিয়ে উঠে দাঁড়ালো। মৃদু হেসে গম্ভীর গলায় বলে উঠল, যে ব্র্যান্ডের হয়ে কাজ করতে যাচ্ছি সেই ব্র্যান্ডের পণ্য কেমন সেটাও তো যাচাই করা দরকার মিস্টার এরিক। এরিকও নিজের চেয়ার থেকে উঠে কাচের সেলফের কাছে আসলো। পারফিউমের বোতলগুলো দেখিয়ে বলল, কেন নয়, এগুলো সব নতুন, যা নিয়ে তোমার ফটোশুট হবে এবং লঞ্চ করা হবে মার্কেটে। ট্রাই ইট। লুনিসা সেলফ থেকে ম্যাট ব্ল্যাক রঙের কাচের বোতল হাতে নিল, যার উপর সিলভার ও গোল্ডেন সম্ময়নে খচিত শিউ অ্যান্ড সাইন ব্র্যান্ডের লোগো। বাইরের প্রদর্শনটা বেশ মনে ধরেছে তার। এখন ভেতরের জিনিসটা কেমন সেটা দেখার বিষয়। হালকা করে হাতের পিঠে স্প্রে করে ঘ্রাণ নিল লুনিসা। ছোট থেকেই তার ঘ্রাণ শক্তি প্রখর। 2 বার শ্বাস টানতেই বুঝে ফেলল এটা টিউবরোজ বা কালো রজনীগন্ধা ফুলের সুবাস। বাইরের আবরণের মতো ভেতরের মৃদু মিষ্টি ঘ্রাণও ভালো লেগেছে তার। কৌতূহলবশত এরিককে প্রশ্ন করে বসল, এই পারফিউমগুলো কে তৈরি করেছে? মানে পারফিউমের নামটা জানতে পারি? এরিক লুনিসার হাতে থাকা শিশিটার দিকে তাকিয়ে আবার তার চোখের দিকে তাকালো। আসলে আমাদের পারফিউমার 3 জন, যাদের একজন দ্রুতি আর একজন ক্যান। আর তোমার হাতে যে শিশিটা রয়েছে, এটার পারফিউমার কে তা আমরা এখনও কেউ জানি না। তিনি একজন রহস্যময় বা মই কেউ একজন। তিনি শুধু কাজ করে যাচ্ছেন, এমনকি তার পারফিউমের শিশির ডিজাইনগুলো তিনি নিজেই করেছেন।
তার বিষয়ে ড্যাড ছাড়া কেউ জানে না, আর জেনেই বা কী করবো? আমাদের দরকার কাজ। লুনিসা আবার ঘ্রাণ নিল, সাথে স্মিত হাসল। মাঝে থাকি সবগুলো পারফিউম সেই অজানা ব্যক্তির। এরিকের কথায় মাঝ বরাবর তাকটার দিকে তাকালো। 8টি বোতল, যার প্রতিটি শিশি ডার্ক সেন্ডের, ডার্ক ব্রাইন্ড চেরি রেড, ডার্ক গ্রিন, ডার্ক ব্লু, ডেকোর আর ডিজাইনগুলো বাকিদের থেকে আলাদা। বিষয়টা ভালো লাগলো লুনিসার, মনে মনে বলেও ফেলল, হিজ অর হার, বাট টেস্ট ইজ গুড। বোতলটা আবার আগের জায়গায় রেখে দিল। এরিকের দিকে ঘুরে বলল, আজ তবে আসি, বুধবার দেখা হচ্ছে। এরিকে ফিসেল হাসল। তুমি চাইলে আগেও হতে পারে। এরিকের কথাগুলো এক অদ্ভুত অনুভূতির সৃষ্টি করছে তার মনে। পুরনো অনুভূতিগুলো শিকড় ছিঁড়ে বের হতে চাইছে, কিন্তু লুনিসা তো এটা চায় না। এসব আবেগের জায়গা তার কাছে নেই। লুনিসার কথার পিঠে কিছু না বলে মুচকি হেসে কেবিন ত্যাগ করলো। তার যাওয়ার দিকে তাকে এরিক হাসল। নিজের ভ্রুতে থাকা কাটা দাগটায় আঙ্গুল রেখে বিড়বিড় করল, ইউ লুক লাইক মাই নেক্সট মিস্টেক বেবি ডল, ইউ আর সো প্রিটি। সুনির সাথে নিচে এসেছে লুনিসা। নিচে এসে বড়সড় ঝটকা খেলো সে। বিল্ডিং এর সামনে জন, রিদম আর এনা মিলে ছবি তুলছে। এই সময় ওদের এখানে দেখে অবাক হয়েছে বয় কি পুরো ঝটকা খেয়েছে লুনিসা, কারণ ওরা সকাল সকাল মুতিয়ানো গ্রিন্ট ওয়ার্ল্ডে যাওয়ার জন্য রওনা দিয়েছিল, যা বেজিং থেকে 70 কিলোমিটার দূরে। তাহলে ওরা এখানে কি করছে? এত সময় পরে এনা, জন আর রিদমের নজরে পড়ল লুনিসাকে। ওরা দ্রুত চলে আসলো লুনিসার কাছে। লুনিসার কুঁচকে যাওয়া কপালে আলতো করে থাপ্পড় দিয়ে এনা বলে উঠল, আমরা তো ভেবেছি তোর আজ সারাদিন লাগবে। যাক, ভালোই হয়েছে, এবার চল যাওয়া যাক। লুনিসা এনার হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে প্রশ্ন করল। যাওয়া যাক মানে? সাথে সাথে জন আর রিদম সরে গিয়ে কিছুটা দূরে রাখা ভ্যানটা দেখিয়ে বলল, ডেস্টিনেশন ইজ দ্য মতিনা গ্রেট ওয়াল। ভ্যানটা দেখে লুনিসার চোখ মুখ কুঁচকে এলো। ওরা এসব প্ল্যান করেছে? হোয়াট দ্য হেল ইজ দিস? আই এম নট গোয়িং এনিওয়্যার। এনা আবার লুনিসার হাত ধরে ফেলে, টানতে টানতে গাড়ির কাছে নিতে নিতে বলল, ইউ আর গোয়িং বেব, লেটস গো। পেছনের সিটে চুপচাপ কানে হেডফোন গুজে বসে আছে লুনিসা। প্লে লিস্টের সেই ওয়েটার ব্রেরার গানটাই, তবে ভ্যানে উচ্চ তাপমাত্রার অন্য গান বাজার প্রিয় গানটি ঠিক মতো উপভোগ করতে পারছে না সে। অবশেষে বাধ্য হয়ে হেডফোন নামিয়ে সামনে এসে বসলো। গান বন্ধ করে থমথমে কণ্ঠে আওয়াজ তুলল, ভালো লাগছে না আমার। লুনিসার কথা শুনে রিদম চিন্তিত নয়নে তার দিকে তাকালো। এনি প্রবলেম? রিদমের সাথে তাল মিলিয়ে জনসো জিজ্ঞেস করল। কি হয়েছে? লুনিসাকে এদিকে ওদিকে তাকিতুকি করতে দেখে তিনজনই ঠাওর করতে পারছে কিছু তো একটা হয়েছে, কিন্তু কি? এনা লুনিসাকে নিজের দিকে ঘুরিয়ে ভ্রু কুচকে জিজ্ঞেস করল, কি হয়েছে বলতো? শরীর খারাপ লাগছে? লুনিসা ঠোঁট গোল করে শ্বাস টেনে সবার দিকে তাকিয়ে চোখ মারে। চিল গাইস। জন আর এনা বিষয়টা নিয়ে তেমন মাথা না ঘামালেও রিদমের ব্যাপারটা খটকা লাগছে। এই মেয়ে কখনো বলে না যে তার ভালো লাগছে না। এত বড় একটি ডিল পেয়েও কারো মন খারাপ থাকতে পারে না। তবে এই মুহূর্তে কিছু জিজ্ঞেস করলো না রিদম, উল্টো বিনোদনের জন্য বলল, সরি ডুড, আমি গান গাইবো। রিদমের এ কথা শুনে জন আর এনা একসাথে না বলে চিল্লিয়ে ওঠে। রিদম চোখ উল্টে বলে, না মানে কি, আমি গাইবো। এই বলে পারফরম্যান্স গানটা গাইতে শুরু করলো রিদম। গান বলে গানকে অপমান করতে চাই না কেউ। পুরো গানের 12টা থেকে 13টা বাজিয়ে দিয়ে কুলো ব্যাংকের মতো ব্যাঙ্গর আওয়াজে সুর তুলছে রিদম। এই বলে পারফরম্যান্স গানটি গাইতে শুরু করলো রিদম। গান বলে গানকে অপমান করতে চাই না কেউ। পুরো গানের 12টা থেকে 13টা বাজিয়ে দিয়ে কুলা ব্যাংকের মতো ঘ্যাং আওয়াজে সুর তুলছে রিদম। এইদিকে জন হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে, তবুও রিদম থামছে না। লুনিসাও ঠোঁট টিপে হাসছে, আর এনা বেচারি কাদো কাদো মুখ করে কান চেপে রিদমের দিকে তাকিয়ে আছে। রিদমের গান শেষ হতেই এনা ইয়ারপটের বাক্সটা রিদমের মুখের উপরে ছুঁড়ে মারল।
অসহায় মুখ করে ঠোঁট উল্টে বলল। এটা আমার প্রিয় গান ছিল ডুড, তুই করলিটা কি? হৃদয় মুখ ভেঙচিয়ে বলল। আমি কি করলাম? এনা বিরক্ত হয়ে বলল। আমার প্রিয় গানটাকে নষ্ট করে দিলি তুই। তোর সুর শুনে আসল সুর ভুলে গেছি। ওইদিকে জন্স হাসতে হাসতে পেটে খিল ধরে খেছে। লুনিসা এখনো ঠোঁট টিপে হাসছে। হৃদম ভাব নিয়ে বলে উঠল। ভাবতে হবে আমার ট্যালেন্ট কত। আমার সুরে মুগ্ধ হয়ে মানুষ আসর শিউরি ভুলে যায়। আমার জায়গা তো এখানে না হয়ে গড ট্যালেন্টে থাকা উচিত। এনার দাঁতে দাঁত চেপে কয়েকটা গালি ছুড়ে দিল। জনসা হাসি থামিয়ে এবার হৃদমকে বাহবা দেওয়ার ভাব করে বলে উঠল। আসলে তুই ট্যালেন্টেড, তোর জায়গা গড ট্যালেন্টে থাকা উচিত, তবে সেটা গানের জন্য না, তবে গান নষ্ট করার জন্য। তুই যে গান গলায় ধরিস পরের দিন থেকে সেই গান শোনার রুচি থাকে না কারো। এটুকু বলেই আবারও হাসিতে ফেটে পড়ল জন্স সাথে এনা। হৃদম চোখ উল্টে সামনের দিকে তাকিয়ে ভাবলেশ ভঙ্গিতে বলল। এটাও একটা আর্ট যা তোরা চাইলেও পারবি না। ইতিমধ্যে গাড়ি এসে থামে তাদের গন্তব্যে। তারা পৌঁছে গেছে মুন্তি অ্যান্ড গ্রেট ওয়ার্ল্ডে, যা চীনের বিশাল দুর্গের একটি অংশ। মূলত নিরাপত্তার উদ্দেশ্যে নির্মিত হয়েছিল। এটি প্রাচীন চীনের একটি উল্লেখযোগ্য স্থাপনা। এর সৌন্দর্য, চমৎকার প্রকৃতির দৃশ্য এবং ঐতিহাসিক স্থাপত্যের সমন্বয়ে গঠিত। এটি পাহাড়ি এলাকা এবং সবুজ বনের মাঝে অবস্থিত, যা দর্শকদের জন্য একটি মনোরম পরিবেশ সৃষ্টি করে। এখানে আসতে 1.5 ঘন্টার সময় লেগেছে তাদের। এখন দুপুর, তাই তারা সিদ্ধান্ত নেয় প্রথমে খেতে যাবে, তারপর এই স্থাপনা ঘুরে দেখবে। সেই ভেবেই গাইডের সাথে কাছের একটি রেস্তোরাঁয় গিয়ে বসলো সবাই। রেস্তোরাঁর নাম টেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। এখানে মূলত স্থায়ী চাইনিজ খাবার, বিশেষ করে সিজুয়ান এবং মিং কুইনিজের জন্য বিখ্যাত। যেহেতু সবাই এক্সপ্লোর করতে এসেছে, তাই সিদ্ধান্ত নেয় তারা সবই এখানকার ট্রেডিশনাল খাবার খাবে। তবে এতে অমত করে লুনিসা। তার সব খাবার শ্যুট করে না, আর এখানে এসে সে অসুস্থ হতে চায় না। কিন্তু কে শোনে কার কথা? সবাই মিলে জোর করেই অর্ডার দেয় এখানকার ট্র্যাডিশনাল খাবার, সিচুয়ান হট টপ, যা একটি বড় পাত্রে গরম মশলার স্যুপসের সাথে বিভিন্ন মাংস, শাকসবজি ও নুডলস ডুবিয়ে রান্না করা হয়। কিছু সময়ের অপেক্ষায় তাদের সম্মুখে হাজির হয় খাবারগুলো দেখতে লোভনীয় হলেও সাহস পাচ্ছে না লুনিসা। লুনিসা খাচ্ছে না দেখে জন্স রাগী ভাব নিয়ে বলল। তুই যদি এটা না খেয়েছিস তো তোকে আমরা এখানে রেখে চলে যাব। লুনিসা তবদা খেয়ে তাকায় জনের দিকে। ব্ল্যাকমেল করছিস? ওর কাজই এটা। জনের কথার মাঝে বলে উঠল এনা। লুনিসা আর কি করার, শেষমেশে বাধ্য হয়ে খাবার মুখে তুলতে হলো। শুধু দেখতেই নয়, খেতেও বেশ সুস্বাদু। হঠাৎ ফোনের রিং বেজে উঠল। জন্স দাঁড়িয়ে পড়ল। কিছুটা অপ্রস্তুত ভঙ্গিমায় 1 মিনিট বলে বাইরে চলে গেল জনকে এভাবে অপ্রস্তুত আচরণ করতে দেখে কপালে ভাঁজ পড়ল উপস্থিত 3 জনেরই। এনা তো প্রশ্ন করেই বসল। ইদানিং ফোনে একটু বেশি ব্যস্ত থাকছে না জনসন? এনার মাথায় টোকা মেরে হৃদম শয়তানি হাসি দিয়ে বলল। দেখ গিয়ে লাভি লাডি টাইপ কিছু নাকি। মুহূর্তেই মুখটা চুপসে গেল এনার। খাবার রেখে তাকালো বাইরে, ফোন কানে নিয়ে দাঁড়িয়ে থাকা জনের দিকে। লাভি ডাবি না, কখনোই না। এতদিন নিজের অনুভূতিগুলো বলতে পারেনি জনকে, যদি বন্ধুত্ব নষ্ট হয় এই ভেবে। কিন্তু এখন হয়তো সময় চলে এসেছে। জনের জীবনে অন্য কেউ ভাবতেই বুকটা ঝিলিক দিয়ে উঠল এনার। এই শ্যামবর্ণের ছেলেটাকে সে বড্ড বেশি ভালোবাসে। তার সাথে অন্য কাউকে কিছুতেই মানতে পারবে না এনা। এসব ভাবতে ভাবতেই নিজের শুভ্র মুখশ্রীকে কিঞ্চিত রাগ ফুটে উঠল এনার। চট করে উঠে দাঁড়ালো। আমি ওয়াশরুম থেকে আসছি। এনা গটগট করে ওয়াশরুমের দিকে চলে গেল। এত সময় যাবৎ এনার ভাবভঙ্গিমা ভালোই লক্ষ্য করেছে হৃদম আর লুনিসা। এনা যেতেই হৃদম মুস্কি মুস্কি হেসে লুনিসাকে উদ্দেশ্য করে বলে। কিছু বুঝলি? সামথিং সামথিং।
লুনিসা খাবার মুখে দিয়ে স্মিত হাসল। তার থেকেও বেশি, তবে বিষয়টা জটিল। জন সত্যি ইদানিং ফোনে বেশি ব্যস্ত থাকছে। ব্যাপার কি? হৃদম হাতে চুটকি বাজিয়ে ঠোঁট বাঁকিয়ে হাসে। এই রিতম আছে কেন? আমি বের করছি জনের ফোন কলের রহস্য। লুনিসা এবার মুখ ঘুরিয়ে জনের দিকে তাকিয়ে আবার সামনের দিকে তাকালো, চোখ টিপে বলল। এবারে মিশন জন এ না। হৃদম আর লুনিসা হাত পাঞ্চ করে, সাথে আটকে থাকে ফন্দি। কি করে এক খাঁচায় বন্দি করবে এদের? কি করে এনার মনের কথা জনের কাছে পৌঁছাবে? হাতে ক্যাপসির খাবারের প্যাকেট নিয়ে শহরের ছোট্ট একটি কেয়ার হোমে প্রবেশ করছে টমাস। তার পেছনে আরও দুজন ছেলে গাড়ি থেকে খাবার নিয়ে আসছে। সাংকাই কেয়ার হোমে টমাসের আগমনের খবরে ছুটে আসলো 20 খানেক বাচ্চারা। সবাইকে মুস্কি হেসে জড়িয়ে ধরল টমাস। কেমন আছো বাচ্চারা? প্রতিটা বাচ্চা খুশিতে আত্মহারা হয়ে একে একে নিজের অবস্থান সম্পর্কে বলতে লাগলো। টমাস মন দিয়ে সকলের কথা শুনছে আর মুস্কি মুস্কি হাসছে। খাবারের প্যাকেটগুলো বাচ্চাদের হাতে দিয়ে দিল। তারাও আনন্দের সহিত খাবারগুলো গ্রহণ করলো। প্রতি সপ্তাহে নির্দিষ্ট একটা দিনে টমাস এই কেয়ার হোমে আসে, গল্প করে এই দৃষ্টিহীন শিশুদের সাথে। এদের সবার বয়সই 7 থেকে 14 বছরের ভেতরে, অথচ এদের অষ্ট ইন্দ্রিয় প্রখর। এই যে কোনো শব্দ না করা সত্ত্বেও বাচ্চাগুলো বুঝে ফেলেছে এখানে টমাস এসেছে। সবাই খাচ্ছে আর টমাস বসে বসে তাদের খাওয়ার দৃশ্যটা দেখছে। কি ব্যাপার, তার চোখে অশ্রু কেন? তার মতো নোংরা মস্তিষ্কের মানুষের চোখে পানি মানায় না। হুডির টুপিটা মাথা থেকে নামিয়ে ডান হাত দিয়ে নিজের ঘাড় ঘষতে লাগলো। ঠোঁট চেপে এদিকে ওদিকে তাকাচ্ছে সে। মুখশ্রীতে যে বাচ্চাদের মতো নিষ্পাপ আবরণ, তা দেখে যে কেউ বলবে এই ছেলে নিষ্পাপ, পাপহীন কেউ একজন। অথচ প্রতিটা নিষ্পাপ মুখশ্রীর পেছনে একটি কুৎসিত ও ভয়ঙ্কর রূপ থাকে। তা বোধ হয় টমাসকে না দেখলে বোঝা যেত না। এক তো সময় কাদো কাদো হয়ে থাকা মুখে আস্তে আস্তে দেখা মিলল কুটুলি হাসির। নিজের ঠোঁট কামড়ে হাসতেছে। হুডির মাঝে নিজেকে আবার আড়াল করে উঠে দাঁড়ালো। হাঁটা ধরল অজানা গন্তব্যে। ভাগ্য যেখানে নিয়ে যাবে, যত কিছুই হোক, দিন শেষে তো সেখানে যেতেই হয়। তাহলে এত চিন্তা ভাবনা করে পা বাড়ানোর কি দরকার? কি হয়েছে তোর? সেই দুপুর থেকে দেখছি মুড অফ। ধুলোতে ঢাকা পড়ে থাকা একটি ভবনের উপর দাঁড়িয়ে সূর্যাস্ত দেখছে লুনিসা। কর্ণে রিদমের আওয়াজে প্রবেশ করতেই রিদমের দিকে ঘুরে দাঁড়ায় লুনিসা। স্মিত হেসে কথা লুকিয়ে বলল, কাজ নিয়ে টেনশনে আছি। একদিন পরেই ফটোশুট, অনেক চাপ, তার উপর নেক্সট মান্থে এক্সাম, সব মিলিয়ে প্রচুর স্ট্রেস। রিদম বোধহয় বিশ্বাস করলো লুনিসার বলা কথা, তাই তো কথার পিঠে জবাব দিল, শোন, চাপ নিলেই চাপ, কাজটাকে বিনোদন হিসেবে নে, এনজয় কর, ডুড, টেক ইজি। লুনিসা আবার সূর্য অস্তের দিকে নজর ফেরালো। রিদমকে প্রশ্ন ছুড়ে মারল। আন্টি কেমন আছে এখন? রিদম মুস্কি হেসে জবাব দেয়, সৃষ্টিকর্তা যেমন রেখেছে, বেঁচে থেকেই মরার মতো পড়ে আছে। আমার মাটা অনেক স্বার্থপর বুঝলি, আমার আর আমার বোনটার কথা না ভেবেই কোমায় পড়ে আছে। আর বাবা, তিনি তো আরও স্বার্থপর, না হলে এমন একটি সময় এসে আমাদের ছেড়ে আল্লাহর কাছে চলে যেতে পারতেন। রিদমের গলা ধরে আসছে। তার কণ্ঠে স্পষ্ট ফুটে উঠেছে তার হৃদয়ে জমে থাকা দীর্ঘশ্বাস, আফসোস আর কষ্ট। রিদমের জায়গায় অন্য কেউ থাকলে কি করত জানা নেই লুনিসার। তবে এই ছেলেটাকে আল্লাহ অনেক ধৈর্য দিয়েছে। আল্লাহ, এই তো 2 বছর আগের ঘটনা। দুর্ঘটনায় সম্মুখীন হয়ে রিদমের বাবা মা আর 14 বছর বয়সী বোন রিধি। অ্যাক্সিডেন্টে রিধির তেমন ক্ষতি না হলেও গুরুতর আহত হন রিদমের বাবা মা। দীর্ঘ একটি মাস মা বাবাকে নিয়ে এই হসপিটালে থেকে ওই হসপিটালে দৌড়াদৌড়ি করতে গিয়ে নিজের প্রিয় মানুষটির কথা ভুলতেই বসেছিল। এর মাঝেই তার বাবা মারা যান। তার মা তো মরার মতো অচেতন হয়ে বেঁচে আছে। দীর্ঘ 1 মাস পর নিজের একমাত্র প্রিয় মানুষটিকে যখন কল করে তখন জানতে পারে তার বাংলাদেশে পড়ে থাকা প্রেমিকা এখন
আর তার প্রেমিকা নয়, হয়ে গেছে অন্য কারো বউ। একসাথে বাবা ও প্রিয় মানুষটিকে হারানোর শোকে হয়তো পাথর হয়ে গেছিল হৃদমের মন মস্তিষ্ক, কিন্তু তাকে সেই শোকে আটকে রাখতে পারেনি পরিস্থিতি। সেই মানসিক অসুস্থতা বা চাপকে ভেতরে পুষে রেখে কাঁধে তুলে নিতে হয় কোম্পানির দায়িত্ব। অল্প বয়সী মাথার উপর ভারী দায়িত্বগুলো সামলে নিয়ে নিজের মা ও বোনকে সামলে চলছে সে। অথচ এই ছেলেটিকে বাইরে থেকে দেখে কেউ বুঝতে পারবে না যে তার প্রতিটি রাত কাটে গভীর দীর্ঘশ্বাসে। এসবের কিছুই অজানা নয় তাদের, কারণ সেই সময়টাতে হৃদমকে মানসিকভাবে তারাই সাপোর্ট করে গেছে, প্রতিটা পদক্ষেপে সাহস জুগিয়ে গেছে। বিশেষ করে এনা, কারণ হৃদমের মতোই তার জীবনটা অগোছালো। এনা বোঝে একাকিত্ব কাকে বলে, সে প্রতি মুহূর্তে এটা অনুভব করে। গগনের সোনালি আভা কেটে গিয়ে এখন তিমিরের ঢাকা পড়েছে। এখন তাদের ফিরতে হবে। নিচের দিকে তাকায় লুনিসা। দূর থেকে এনা আর জন ঝগড়া করতে করতে এগিয়ে আসছে তাদের দিকে। সারাদিন দুজনে সাপে বেজির মতো লড়াই করতে থাকে। এদেরকে এক করা কি এতই সহজ? লুনিসা হৃদমকে নিচে আসতে বলে সে নিচে চলে গেল। লুনিসা যেতেই দীর্ঘশ্বাস ফেলল হৃদম। পকেট থেকে মানিব্যাগটা বের করলো। প্রথম ভাঁজেই একটি নীল শাড়ি পরা মেয়ের হাস্য উজ্জ্বল ছবি। ছবিটির দিকে তাকিয়ে মুচকি হাসলো হৃদম। এটা তার সৌমি, তার প্রিয় এলোকেশী সৌমি। তোমাকে পাওয়ার সম্ভাবনা এই আকার ছোঁয়ার মতোই অসম্ভব। যাকে দেখা যায়, মুগ্ধ হওয়া যায়, কিন্তু ছোঁয়া যায় না। তুমি আমার সেই অপ্রাপ্তি, তুমি আমার না হওয়া এই লোকেশনে। বাথটবে চোখ বন্ধ করে শুয়ে আছে লুনিসা। এই মধ্যরাতের শীতল আবহাওয়ায় ঠান্ডা পানিতে গা ভেজাচ্ছে সে। তার মন যে শান্ত হচ্ছে না কোনো মতেই। মাথায় শুধু একটি নাম ঘুরপাক খাচ্ছে, এরিক। কেন এতদিন পর দেখা হলো, কেন? অস্থিরতা কাটছে না কিছুতেই। প্রায় ঘন্টা খানেক ধরে ভিজছে। বড় করে শ্বাস নিয়ে বাথটব থেকে উঠল। শরীরে টাওয়াল পেঁচিয়ে রুমে আসলো। ড্রয়ার থেকে মেরুন রঙের সিল্কি শার্ট আর প্লাজো বের করলো। ঘরে ঝলমলে নীল রঙের ড্রিম লাইট মৃদু আলোতে তাকালো ব্যালকনির দিকে। এনা বসে আছে সেখানে। পোশাক বদলে নিজেও ব্যালকনিতে চলে আসলো। তারা 6th ফ্লোরে আছে। এখান থেকে মোটামুটি শহরের পরিবেশটা ভালোভাবে দেখা যায়। রাস্তায় সোডিয়ামের আলোতে কিছু সময় পর পর দু একটা গাড়ি চলাচল করছে। ঘুমোসনি কেন? লুনিসার কথা আদৌ এনার কানে গেল কিনা বোঝা গেল না। সে আগের মতোই নিশ্চুপ ও এক দৃষ্টিতে তাকিয়ে আছে আকাশের দিকে। লুনিসার ডিভানে বসলো, মৃদু হাসলো, যেন সদ্য পানিতে ফুটে ওঠা পদ্ম। সতর্কতায় মিশ্রিত মুখশ্রী, ছোট চিকন ঠোঁটে মৃদু হাসি ফুটিয়ে এনাকে প্রশ্ন ছুড়ল। ভালোবাসিস জনসনকে? এনা চমকালো, ভরকে গিয়ে সজা হয়ে বসলো। তার দৃষ্টি এদিকে ওদিকে বিচরণ করছে। তা দেখে লুনিসা এনার হাতে হাত ধরে চোখের ইশারায় শান্ত হতে বলল। এনা মাথা নিচু করে তাচ্ছিল্য সুরে জবাব দেয়, আমি ভালোবাসলেই কি আর না বাসলেই কি? আমার মতো এতিমকে কে ভালোবাসবে? লুনিসা এনার দিকে তাকায়, গম্ভীর গলায় বলে, এতিম সে যার কেউ নেই। তোর কি কেউ নেই? এনা লুনিসার দিকে অসহায় চোখে তাকায়। লুনিসা নিজের ভেজা চুলে হাত বোলাতে বোলাতে বলল, তোর পরিবার আছে যারা তোকে তাদের জীবনের থেকেও বেশি ভালোবাসে। এই পৃথিবীতে রক্তের সম্পর্কের থেকেই ভালোবাসার সম্পর্কটা বেশি গুরুত্বপূর্ণ। আঙ্কেল আন্টি তোর মা বাবা না হলেও তোকে এনারা নিজের সন্তানের মতো ভালোবাসে, কিন্তু তুই কখনো তাদের আপন ভাবতে পারিসনি। লুনিসার কথা শুনে কিছু মুহূর্ত এনা চুপ থাকলো। তারপর উল্টো প্রশ্ন ছুড়ল, তুই পেরেছিস? লুনিসার হাত থেমে গেল। চোখ ঘুরিয়ে তাকালো এনার দিকে। আমাদের দুজনের জীবন এক না, সুতরাং তুলনা করতে চাস না। তোর মা বাবা মারা যাওয়ার পর থেকে আরিয়ানা আন্টি আর কেলেন আঙ্কেল তোকে দত্তক নিয়েছে। সেই 5 বছর বয়স থেকে তারা তোর বাবা মায়ের দায়িত্ব পালন করেছে। নিজের ছেলের থেকেও বেশি তোকে ভালোবাসে। এই কথাটা তুই অস্বীকার করতে পারবি? এনা নিশ্চুপ। এটা সত্যি, তারা তাকে অনেক বেশি ভালোবাসে, কিন্তু এনার কাছে মনে হয় তারা তাকে দয়া করছে। না হলে নিজের বাড়ির ড্রাইভারের মেয়েকে কেউ এত ভালোবাসে, নিজেদের সন্তান হিসেবে দত্তক নেয়। আর তাদের ছেলে বছরে একবার দেখা পায় কিনা সন্দেহ। নিজের এত অর্থ সম্পদ থাকা সত্ত্বেও এক সুগার মাম্মির ফাঁদে পা দিয়েছে। অসহ্যকর একজন। আমার ঘুম পাচ্ছে, ভালো লাগছে না কিছু।
কথাটি বলে উঠে চলে গেল এনা। লুনিসা ডিভানে গাছ ছেড়ে বসলো। ফোনটা হাতে নিয়ে দেখলো 12টা 19। মোবাইল রাখতে গেলেই রিং বেজে উঠল। কপালে ভাঁজ পড়ে তার। এত রাতে কে কল করেছে? পাপা? না, সে তো জানে এখন এখানে রাত। নাম্বারটা চেক করলো লুনিসা। অচেনা নাম্বার, তাও এদেশের। কিউরিওসিটি বেড়ে গেল লুনিসার। ফোন ধরবে কি না ধরবে ভাবতে ভাবতেই কল কেটে গেল। 10 সেকেন্ড পর আবারও বেজে উঠল। এবার কিছু না ভেবে কল রিসিভ করলো লুনিসা। এত রাতে বারান্দায় কি করছো? অচেনা নাম্বার থেকে আসা কলে অপর প্রান্তে থাকা লোকটার মুখে এমন কথা শুনে খানিকটা চমকালো লুনিসা, তাও আবার বাংলায়। সে যে বারান্দায় সেটা অন্য কেউ কি করে জানবে? ভাবনার মাঝে লোকটা আবার বলে উঠল। কোথায় হারালে? লুনিসা এবার সজা হয়ে বসে প্রশ্ন করল। কে আপনি? লোকটা বোধহয় মৃদু হাসলো। মৃদু হাসির শব্দ কানে আসলো লুনিসার। নিচে তাকাও, দেখো চিনতে পারো কিনা। লুনিসা ফট করে দাঁড়িয়ে পড়ল। তাকালো নিচের দিকে। চোখ বুলিয়ে খুঁজতেই দেখতে পেল পার্কিং এরিয়ায় কালো রঙের মার্সিডিজ গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে এক লোক। পরনে সাদা শার্ট ও কালো কোট। ভালো করে তাকালো লুনিসা। লোকটাকে চিনতে পেরে আশ্চর্যের ন্যায় চোখ মুখ কুঁচকে এলো তার। কারণ নিচে থাকা লোকটি আর কেউই নয়, বরং স্বয়ং এরিশান। কিন্তু সে এখানে? চিনতে পেরেছো? সাথে সাথে চোখ সরিয়ে নেয় লুনিসা। নিজের ভেতরে জ্বলে ওঠা দাবানলের আগুনকে শান্ত করার জন্য চোখ বন্ধ করে নিঃশ্বাস ছাড়ল। আপনি এখানে? এরিক গাড়িতে হেলান দিয়ে এক দৃষ্টিতে তাকিয়েছে লুনিসার দিকে। ফ্রি আছো? হুম? বলেছি ফ্রি আছো। লুনিসা তাকিয়ে রইল এরিকের দিকে। কি বলবে সে? তার কথাগুলো আটকে আসছে। মানে কেন? এরিক ঠোঁট টিপে হাসলো। ভাবছিলাম শহরটা ঘুরিয়ে দেখাবো তোমায়, যদি তোমার আপত্তি না থাকে। লুনিসা কিছুক্ষণ চুপ থাকে, অতঃপর নিজের আবেগগুলোকে বন্দি করে জবাব দেয়। এত রাতে সিওয়ান শাইনের সিইও এবং সেই ব্র্যান্ডের মডেল একসাথে ঘুরছে, বিষয়টা দৃষ্টিকটু দেখায় না মিস্টার এরিক? লুনিসার গম্ভীর গলা শুনে এরিক ভ্রু কুঁচকে মৃদু হাসে। তার মানে মিস লুনিসা স্বার্থী মানুষের কথা কি প্রাধান্য দেয়? মোটেও না। কি করে বিশ্বাস করব? লুনিসা দাঁতে দাঁত চেপে বলে। গিভ মি 10 মিনিটস, আই উইল বি দেয়ার। কল কেটে ভেতরে চলে যায় লুনিসা। তা দেখে এরিক ঠোঁট টিপে হাসলো। মেয়েটার চাল চলন, বাচনভঙ্গি, দৃষ্টিভঙ্গি যে কারো মনে ধরবে। যেমন বাহ্যিক সৌন্দর্য, তেমন তার দৃষ্টিভঙ্গি। বিষয়টা সেই কলেজ লাইফে নজরে পড়েছিল তার। তবে এই 2 বছর সব কিছু আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে। ঠোঁটে কিঞ্চিত হাসির রেখা ফুটিয়ে বিড়বিড় করে এরিকে বলল। আই লাইক ইউর অ্যারোগেন্স বেবি ডল। আই লাইক এভরিথিং অ্যাবাউট ইউ। যানজটবিহীন রাস্তা ড্রাইভিং করছে এরিক, আর তার পাশের সিটে বসে আছে লুনিসা। পরনে তার জিন্স আর পার্পেল রঙের ফ্রক, তার উপর ড্রেমিং জ্যাকেট। চুলগুলো পাঞ্চ ক্লিপ দিয়ে উঁচু করে বাঁধা। লুনিসা তাকায় ড্রাইভ করতে থাকা এরিকের দিকে। ছেলেটার চেহারায় একটা মায়া মায়া ও বাঙালি আনা ভাব আছে। কলেজে থাকাকালীন শুনেছিল এরিকের মা বাঙালি, তাই হয়তো বাঙালি বাঙালি ভাবই আছে। আর বাংলাটাও বলতে পারে ভালো করে। এরিক গাড়ির সাউন্ড বক্সে একটি গান প্লে করে। তবে লুনিসার তা পছন্দ হলো না। এত সময় ধরে চলমান নীরবতা ভেঙে এরিক লুনিসাকে প্রশ্ন করল। পড়াশোনা কেমন চলছে? ভালো। লুনিসার ছোট করে উত্তর দেওয়া ভালো লাগলো না এরিকের। সে ড্রাইভিংয়ে মনোযোগ দিল। লুনিসা নিজেই গানটা বদলে নিজের ফোন থেকে প্রিয় শিল্পীর ওয়েন্টার বিয়ার গান প্লে করলো। এরিক ভ্রু কুঁচকে লুনিসার দিকে তাকালো। এটা কার গান? লুনিসা জানালা দিয়ে বাইরে তাকালো। সে নিজেও জানে না এটা কার গাওয়া, কার লেখা গান। বছর 6 আগে এক ফ্রেন্ডের বার্থডে পার্টিতে গিয়ে এই গানটা শুনেছিল। মাস্ক পরিহিত এক ছেলে গানটি গায়, আর লুনিসা সেই মোবাইলে বন্দি করে। কেন যেন এই গানটি শুনলে তার খুব রিল্যাক্স ফিল হয়। মনে হয় এই গানটির মতো তাকেও কেউ খুব স্নেহ ভালোবাসা দিয়ে আগলে রাখছে। তাই অজানা কারো এক গাওয়া গানটাকে বারংবার শুনে সে, অথচ সেই লোকটার অবয়বটাও তার কাছে অস্পষ্ট। যদি কখনো দেখা হতো তবে নিশ্চয়ই সে ওই লোকটাকে জিজ্ঞেস করত। আপনার জীবনেও কি এই গানে মানে শীতল অনুভূতির ভালোবাসা?
নাকি অন্য কিছু? নিজের ভাবনা দূরে ঠেলে গাড়ি থেকে নামলো লুনিসা। এরিক তাকে বেইজিং সিটি কেয়ারে নিয়ে এসেছে, যা টিয়েন আনমেন স্কয়ার নামেও পরিচিত। চীনের রাজধানীর একটি অন্যতম প্রধান এবং ঐতিহাসিক স্থান এটি। বিশ্বের বৃহত্তম পাবলিক স্কয়ারগুলোর একটি। রাতের স্কয়ারের আলো এবং সজ্জা অসাধারণ। নানা রঙের আলোতে সজ্জিত বিভিন্ন ভবন এবং স্মৃতিস্তম্ভতে রাতে একটি আলাদাই জাদুকরী দৃশ্য সৃষ্টি করে। লুনিসার আর এরিস পাশাপাশি হাসছে। অন্ধকারে দৃশ্যমান প্রাচীন চীনা স্থাপত্যের সৌন্দর্য মুগ্ধ করছে তাকে। এর আগে চায়না টাউন আসা হয়েছে তোমার? আপনার? হ্যাঁ, গত বছর এসেছিলাম। পরশু থেকে তোমার কাজ শুরু। প্রথম ফটোশ্যুটটা এখানেই হবে। লুনিসা অবাক হয়। এখানে? স্টুডিওতে হবে না? এরিক গভীর দৃষ্টিতে লুনিসার দিকে তাকায়। মেয়েটা লম্বায় 5 ফুট 3 হবে। এরিক হঠাৎ হিসাব করতে বসলো নিজের উচ্চতা। সে 5 ফুট 8 আর লুনিসা 3। পারফেক্ট। আমি কিছু বলছিলাম। এরিকের ধ্যান ভাঙে। আমি সবকিছু পারফেক্ট চাই। কাজের দিক থেকে কোনো কমতি মানতে রাজি নই আমি। কাজের প্রতি এরিকের সিরিয়াসনেস বরাবরের ন্যায় এবারও ভালো লাগলো লুনিসার কাছে। হঠাৎ একটি প্রশ্ন মাথায় আসতেই প্রশ্ন করলো, আর কোনো মডেল থাকবে না? মানে মেল মডেল? লুনিসার প্রশ্নে এরিক মৃদু মাথা নাড়ল, যার মানে হ্যাঁ। কে সে? জানার খুব তাড়া দেখছি। লুনিসা অন্যদিকে তাকালো। তেমন কিছু না, জাস্ট এমনি জানতে চাইলাম। এরিক বাঁকা হেসে বলে, সেটা পরশু নিজের চোখে দেখে নিও। আমার চয়েস কখনো খারাপ হয় না, তার জ্বলন্ত উদাহরণ তুমি। লুনিসা থেমে গেল, তাকালো এরিকের চোখের দিকে, বোঝার চেষ্টা করলো তার চোখের ভাষা। কি দেখছো? অপ্রস্তুত হয়ে পড়ল লুনিসা, এদিকে ওদিকে তাকিয়ে বলল, এবার হোটেলে ফিরে যাওয়া উচিত। আমার ফ্রেন্ড একা আছে ওখানে। দীর্ঘশ্বাস ফেলল এরিক। এগিয়ে গেল গাড়ির কাছে, সাথে লুনিসাকে ইশারা করলো এসে বসার জন্য। লুনিসা কথা বাড়ালো না, এসে বসলো গাড়িতে। এরিক গাড়ি স্টার্ট দিল। লুনিসার হোটেলের সামনে এসে তাকে নামিয়ে দিল। ধন্যবাদ আপনাকে। এরিক ভ্রু কুঁচকে জানালার বাইরে তাকালো। নিজের ভ্রুতে থাকা কাটা দাগটায় আঙ্গুল দিয়ে চুলকে বলল, সরি অ্যান্ড থ্যাঙ্কস, আই লাইক দিস ওয়ার্ড। লুনিসা মৃদু হাসে। তাহলে কি বলবো? বলতে হবে না, দিতে হবে। লুনিসা ভ্রু কুঁচকালো। কি? এরিক নিজের চুলগুলো ব্রাক ব্রেশ করে বলে উঠল। লুনিসার নজর পড়ল এরিকের ভ্রুয়ের কাটা দাগটি। এই দাগটি আগে ছিল না, তবে এতেও এরিককে ভালো লাগছে। সেদিক থেকে ধ্যান ভাঙল এরিকের কথায়। আগামীকালের দিনটা। লুনিসা ফিসেল হাসল। দেখা যাক। শুভরাত্রি। এরিকের জবাবের অপেক্ষা করে না লুনিসা, চলে যায় হোটেলের ভেতর। এরিক বাঁকা হেসে বিড়বিড় করে বলে, ইউ হ্যাভ টু গিভ মি টুমরো বেবি ডল। গুড নাইট। পূর্ব দিক হতে উদয়মান সূর্য মামা যখন মাথার উপরে বিরাজ করছে, তবে এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে লুনিসা। ওইদিকে ফোনটা এক নাগারে বেজে চলছে। অতঃপর বিরক্ত হয়ে বিছানায় উঠে বসলো। ফোন হাতে নিয়ে দেখতে পেল তার পাপা ফোন দিয়েছে। চোখ ডলতে ডলতে কল রিসিভ করলো লুনিসা। ঘুম ঘুম কণ্ঠে বলে উঠল, গুড মর্নিং পাপা। লুনিসার কথা শুনে শরৎ এহসান মৃদু হাসল। গুড মর্নিং, গুড আফটারনুন হবে সারথি। লুনিসা ফোনটা কান থেকে সরিয়ে মুখের সামনে আনলো। 12:33। ওই একই। কেমন আছো? তোমাকে ছাড়া কি ভালো থাকি? লুনিসা শূন্যের দিকে তাকিয়ে নিঃশব্দে হাসে, জবাব দেয়, আমাকে নিয়ে থাকো কবে? লুনিসার কথার পিঠে শরৎ কি বলবে তার নিজেরই জানা নেই। লুনিসা বিছানা ছেড়ে নামল। আচ্ছা, ভালো থেকো, আমি ফ্রেশ হতে যাব। শরৎ থমথমে গলায় জবাব দিল। আচ্ছা। লুনিসা দ্রুত কল কেটে দিল। কল লিস্টে আরো একটি নাম্বার। ভ্রু কুঁচকালো লুনিসা। এরিকের নাম্বার। মুহূর্তেই অধরে কিঞ্চিত প্রশস্ত হলো। কল ব্যাক করতে যাবে, এরই মাঝেই ঘরে প্রবেশ করে এনা, রিদম আর জন। যাক, কুইন এলিজাবেথের ঘুম ভাঙলো তবে। জনের কথায় হাই তুলতে তুলতে লুনিসা বলল, না, ঘুমোবো আবারও। লুনিসার কথা শুনে সবাই বিরক্ত নিয়ে তার দিকে তাকালো। এনা ওয়ার্ড্রপ থেকে ব্যাগি প্যান্ট আর লং টি শার্ট বের করে লুনিসার হাতে দেয়। দ্রুত তৈরি হয়ে আসো, আমরা বের হব। লুনিসা কপাল কুঁচকালো। কোথায় যাব? জাহান্নামে।
রিদমের কথা শুনে লুনিসার সূক্ষ্ম ভেঙে ওয়াশরুমে চলে গেল। কেউ না জানলেও ওরা জানে লুনিসা কেমন। লুনিসা বাইরে থেকে যতটা কঠিন সাহসী দেখায়, সত্যি সত্যি লুনিসা তেমনটা নয়। সে ভয় পায়, হারানোর ভয়। লুনিসাদের গাড়ি এসে থামে একটি ক্লাবের সামনে। লুনিসা আহাম্মকের ন্যায় ওদের দিকে তাকায়। এই দুপুরবেলা ক্লাবে কি আসে প্রশ্ন করার কোনো রকম সুযোগ না দিয়ে সবাই গাড়ি থেকে নেমে ভেতরে যেতে থাকে। অন্যথা লুনিসাকেও যেতে হয়। ভেতরে গিয়ে লুনিসা রীতিমতো অবাক হয়, কারণ ক্লাবে কোনো নাচানাচি নেই, বরং সবাই যার যার মতো ড্রিঙ্কস করছে। লুনিসা বিরক্ত, তার এসব পছন্দ না। চোখ গরম করে এনা, জন ও রিদমের দিকে তাকায় লুনিসা। সাথে সাথে জন বলে, আরে রিল্যাক্স, আমরা এখানে ড্রিঙ্কস করতে আসিনি। জন পকেট থেকে মোবাইলে কিছু একটা বের করে লুনিসার সামনে ধরল। লুনিসা ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, তোরা আমাকে না বলে এত কিছু করলি? লুনিসা ঠোঁট উল্টে জনের দিকে তাকালো। আমাকে আগে কেন বলিসনি? জন আশেপাশে নজর বুলাতে বুলাতে বলল, আমি শিওর ছিলাম না, সবাইকে আজকেই বলেছি। জন লুনিসার দিকে তাকালো। লিসা, আমার তোর সাহায্য চাই। তুই আর এনা ম্যানেজারকে শুধু একটু ব্যস্ত রাখবি, আর বাকিটা আমি আর রিদম দেখে নিচ্ছি। ম্যানেজারটা অনেক ঘাসটা। লুনিসা নিশ্চুপ। এনা ভাব নিয়ে বলে উঠল, ম্যানেজারকে ব্যস্ত রাখার দায়িত্ব আমার। আমার মতো ফ্ল্যাট কি আর কেউ করতে পারে? এনা, লুনিসার ম্যানেজার এসেছে। রিদমের কথায় লুনিসা বার সেকশনের দিকে তাকায়। একটা মধ্যবয়স্ক লোক। লুনিসা জানে না রিদম আর জন কি প্ল্যান করছে, তবে এই মুহূর্তে জনের কথা মতো কাজ করতে হবে। লুনিসা আর এনা ম্যানেজারের কাছে গিয়ে দাঁড়ালো। হাই, আম অ্যানা, অ্যান্ড ইউ? ম্যানেজার দাঁত বের করে হাসে। আই অ্যাম সুকাই। এনা ম্যানেজারের সাথে টুকিটাকি কথা বলছে, আর লুনিসা বারবার স্টেজের পেছনের দিকে তাকাচ্ছে। লুনিসার ফোনের নোটিফিকেশনের শব্দ আসতেই লুনিসা এনাকে ইশারা করে বেরিয়ে যেতে। এনা ম্যানেজারকে বিদায় জানিয়ে দ্রুত ক্লাব থেকে বেরিয়ে যায়। সোজা চলে আসে গাড়ির কাছে। গাড়িতে বসতেই সকলের মুখে হাসি ফুটে ওঠে, কারণ তাদের কাঙ্ক্ষিত ব্যক্তিটি এখন তাদের সামনে। সবার মুখে হাসি থাকলেও হাসি নেই জং নিয়ামের, যাকে এই মুহূর্তে তারা ছোটখাটো কিডন্যাপ করে নিয়ে এসেছে। কি রে, আমাদের দেখে খুশি হসনি? এনার কথা শুনে নিয়াম সবার দিকে এক পলক তাকায়, মাথা নিচু করে বলে, ম্যানেজার আমাকে বকবে। আমি তোদের সাথে বিকেলে দেখা করি, আমি কাজে যাব। লুনিসা নিয়ামের হাত ধরে নিজের দিকে ঘুরায়। কোথাও যাচ্ছিস না তুই, এই গাড়ি চালাও। নিয়ামের নিষেধ কেউ শুনল না, উল্টো গাড়ি চলতে শুরু করলো। হুট করে আমাদের কিছু না বলে দেশে কেন চলে আসলি? রিদমের প্রশ্নে নিয়াম নিঃশব্দে হাসলো। সে তাদের সাথেই একই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করত। একটা সময় ভালো বন্ধুত্ব তৈরি হয় লুনিসাদের সাথে। স্কলারশিপ নিয়েই আমেরিকায় যাওয়া তার। গত 1 বছর আগে হুট করে চলে আসে নিজের দেশে। আমি কাজ না করলে ম্যানেজার আমাকে বের করে দেবে, যেতে দে আমাকে। নিয়ামের কথায় বিরক্ত বাকিরা। জন বলল, ম্যানেজার দায়িত্ব আমাদের হাতে, এখন আমাদের প্রশ্নের উত্তর দেয়। নিয়াম নিশ্চুপ, দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলে বলল, আমার পরিবার বলতে আমার মা ও ছোট ভাই। আমি স্কলারশিপ পেলে মা তার সহায় সম্বল বিক্রি করে আমেরিকা পাঠায়, কিন্তু বছর খানিক বাদে অসুস্থ হয়ে পড়ে। আমার নিজের খরচ আমি চালাতে পারলেও মাকে দেখার কেউ নেই। আর আমার ছোট্ট ভাই হিনজং তখন ছোট, তাই আমাকে দেশে আসতে হয়। আর তোদের বলতে পারিনি, কারণ সবটাই হুট করে। দেশে আসার পর যোগাযোগ করার কোনো সুযোগ ছিল না। সংসারের দায়িত্ব নিজের কাঁধে এসে পড়েছে। পড়াশোনা তো আর হলো না। এই ক্লাবের সুপার স্টোরে পার্ট টাইম জব করি, দিন পার করছি। কিন্তু তোরা এখানে? নিয়ামের কথা শুনে সবাই চুপ। সেই অনুযায়ী তাদের জীবন অনেকাংশে ভালো। প্রথম লুনিসার মডেলিং, দ্বিতীয়ত তোর সাথে দেখা করা, আর তৃতীয়ত ঘোরাঘুরি। রিদমের কথা শুনে নিয়াম স্মিত হাসে। তারা সবাই তাকে মনে রেখেছে, এটা ভাবতেই আবেগপ্লুত হয়ে পড়েছে নিয়াম। মেয়ে হয়েও এতটা কষ্ট করে যাচ্ছে নিয়াম, বিষয়টা ভেতর থেকে যন্ত্রণা দিচ্ছে ওদের। তোরা আমার খোঁজ কি করে পেলি? জন নিজের শার্টের কলার নাড়াতে নাড়াতে বলে, আমি আসি কি করতে। আমার এক বন্ধু আছে,
এখানকার। আর তুই একদিন বলেছিলি তোর বাড়ি বেজিংয়ের রিজেন হোটেলের আশেপাশে। ওকে দিয়ে খোঁজ করিয়ে আজ আমরা এখানে। এবার চল, আজ সারা বিকেল ঘুরবো। এনার কথা শুনে নিয়াম মাথা নাড়ে। 4টার সময় মায়ের ওষুধ আছে। লুনিসা নিয়ামের বাহুতে হালকা করে চাপড় দিয়ে বলে, ডোন্ট ওয়ারি, সময় মতো পৌঁছে দেব। এখন ঘুরে ঘুরি। আজকের দিনটা টোমাসের জন্য ভালো যাচ্ছে না। আজ তার মন খারাপ। কিন্তু কেন? বুকে হাত গুজে ঠোঁট উল্টে দাঁড়িয়ে আছে টোমাস তার অ্যাকুয়েশন ওয়ার্ল্ডে। আজ টোমাসের মনে মেঘ জমেছে। নিজের প্রিয় বন্ধুদের দিকে তাকে অভিমানের স্বরে বলতে লাগলো, আজ আমার মনটা ভালো নেই। আগামী 1 সপ্তাহ আমি তোমাদের সাথে দেখা করতে পারবো না। এটা ভেবেই আমার খারাপ লাগছে, আমার কষ্ট হচ্ছে, কিন্তু কি করব বলো? আচ্ছা তোমরা রাগ করো না। হ্যাঁ, টোমাস এগিয়ে গেল নিজের সব থেকে প্রিয় বন্ধু অর্থাৎ একজোড়া সবুজ রঙের চোখের বক্সের দিকে। মাথা নিচু করে মুচকি হেসে কিছু একটা বিড়বিড় করছে সে। অতঃপর হাত রাখলো বক্সের উপর। চিন্তা করো না, এমনও হতে পারে এই 1 সপ্তাহে তোমাদের জন্য আরো 1 জোড়া বন্ধু নিয়ে আসবো আমি। তবে তো খুশি হবে তোমরা, তাই না? তোমাদের খুশিতেই আমার খুশি। এই বলে বাচ্চাদের মতো হাসতে লাগলো সে। এই ছেলেকে যতবার দেখি ততবারই মনে হয় এর মতো নিষ্পাপ কি আর কেউ আছে? সৃষ্টিকর্তা কেন এরকম কুৎসিত মনের মানুষকে এতটা নিষ্পাপ চেহারা দান করেছে? আর কেনই বা তার মস্তিষ্কের এই নর্দমার বাস? টোমাস হাঁটু গেড়ে বসলো মেঝের উপর, 2 হাত উঁচু করে সশব্দে বলে উঠল, তোমরা টমাসকে খারাপ ভাবছো কেন? টমাস তো তার বন্ধুদের ভালোবাসে, তাই তো প্রতিনিয়ত নতুন নতুন বন্ধু তৈরি করে। আচ্ছা তুমি কি আমার বন্ধু হবে? ঘাড় কাত করে এদিকে ওদিকে তাকিয়ে মুস্কি মুস্কি হাসছে টোমাস। মুগ্ধ নয়নে দেখছে সেলফে রাখা মন মুগ্ধ করা রঙিন চোখগুলো। হঠাৎ হাসি থামিয়ে হিংস্র দৃষ্টিতে তাকালো উপরের দিকে। ডান হাত দিয়ে মাথা চুলকে বলতে লাগলো, টমাসের খিদে পেয়েছে, কিন্তু টমাস কি খাবে? টমাসের তো মাংস খেতে ইচ্ছে করছে। কিছুক্ষণ ঠোঁট লটে বসে থাকে টোমাস। বাচ্চারা যেমন কোনো জিনিস চাইলে না দেওয়া হলে তারা মুখ ফুলিয়ে বসে থাকে, ঠিক একইভাবে টোমাস মুখ ফুলিয়ে বসে আছে। কারণ কি জানেন? কারণ হলো তার খিদে পেয়েছে। মাংসের খিদে। কিসের মাংস জানেন? মানুষের মাংস। কিন্তু সে বাসি মাংস খায় না, তার তরতাজা টাটকা মাংস দরকার। এখন সে কোথায় পাবে? ভাবতে ভাবতে আবারও হেসে উঠল টোমাস। তুমি কি তোমার শরীর থেকে এক টুকরো মাংস আমাকে দেবে? অভুক্তকে খাবার দিলে সৃষ্টিকর্তা খুশি হন। তুমি কি চাও না সৃষ্টিকর্তা খুশি হোক? তবে দাও। উদ্ভ্রান্তের ন্যায় আচরণ, সাথে উচ্চ শব্দে ঝংকার তুলে হাসির শব্দে একুয়েন্স ওয়ার্ল্ড কেঁপে উঠছে। হাসতে হাসতেই সেলফের থেকে 2টি রক্ত ভরাট কাচের বোতল হাতে নিল। ঢক ঢক করে পান করতে লাগলো নোনাত্ম স্বাদের অমৃত। হ্যাঁ, অমৃত। অত্যন্ত টোমাসের কাছে তো তাই। হাসি থামিয়ে ঠোঁট পাউট করে বোতলে চুমু খায় টোমাস। সৃষ্টিকর্তা শুনছেন? এই যে যার অমৃত পান করে আমি আমার ক্ষুধা নিবারণ করছি, আপনি তাকে স্বর্গ দান করিয়েন। সে একজন ক্ষুধার্থের পেট ও মন ভাব ভরিয়েছে। আবারও হাসতে লাগলো টোমাস। 2 বোতল খালি করে মন ভরল না তার। আবারও হাতে নিল 2টি বোতল। মন মুগ্ধকর হাসি দিয়ে বলল, ডু ইউ ওয়ান্ট টু ড্রিঙ্ক দিস? ইফ সো আই ক্যান শেয়ার ইট উইথ ইউ। দ্য সিক্রেট হ্যাজ সেড টু এনজয় এভরিথিং টুগেদার উইথ এভরিওয়ান। মাত্র হোটেলে ফিরল লুনিসা। ফ্রেশ হয়ে ঘরে ফিরতেই মনে পড়ল এরিকের কথা। সে তো সকালে কল দিয়েছিল, তার তো খেয়ালই নেই। দ্রুত ফোন চেক করলো লুনিসা। দেখতে পেল এরিকের নাম্বার থেকে সারাদিনে প্রায় 8টি কল। মনে মনে অবশ্য মৃদু হাসলো সে। ভাবছে এরিকের মনেও কি তার মতোই অনুভূতি সৃষ্টি হয়েছে? হয়তো বাইরে থেকে নিজেকে যতই স্ট্রং দেখাক না কেন, সে দুর্বল। দুর্বল ভালোবাসার জন্য। কেউ তাকে একটুখানি ভালোবাসে, সে সেখানেই জড়িয়ে যায়। আর এরিককে সে গত 2 বছর আগেই ভালোবেসেছে। ভালোবাসে নাকি শুধুমাত্র আবেগ আর আকর্ষণ? বিছানায় শুয়ে ভাবছে এরিককে কল ব্যাক করবে কিনা। অবশেষে স্মিত হেসে কল করলো।
2-3 বার রিং হতেই কল রিসিভ হলো। লুনিসা অপরাধীর ন্যায় বলল, আম সরি, আসলে বন্ধুদের সাথে একটু বিজি ছিলাম, খেয়াল করিনি। ওপাশ থেকে এরিক মৃদু গলায় জবাব দিল। ইটস ওকে, তবে আমি ভেবেছিলাম আজকের দিনটা আমি পাবো। লুনিসা বিছানায় উঠে বসলো, গালে হাত রেখে মিনমিন সুরে বলল, আসলে কালকে তো দেখা হচ্ছেই, একদিন দেখা না হলে ক্ষতি কি? এরিক বধয় হাসলো। কাল সকাল 8টায় গাড়ি পৌঁছে যাবে তোমাকে নিতে, সোজা চলে আসবে তিয়ানআনমেন স্কোয়ার। আচ্ছা, কি করছেন? এরিক হাসকি সুরে বলে, এই তো তোমার সাথে কথা বলছি। লুনিসা হালকা হাসে, একটু খসা মেরে বলে, আজকাল মিস্টার এরিক তার কর্মচারীদের সাথে একটু বেশি কথা বলছে না? এরিক ভ্রু কুচকালো। লুনিসার কথাটা তার ভালো লাগলো না। তুমি আমার কর্মচারী নও। আপনার হয়ে কাজ করছি, এর বিনিময়ে আমি পারিশ্রমিক পাচ্ছি, তবে তো আমি অবশ্যই কর্মচারী। লুনিসার কথার প্যাচ ঠিকই বুঝতে পেরে গেছে। এরিক বলল,